On January 1, 2014, Nahar Company's outstanding share include the following: 2,80,000 share of টাকা 50 per share, 7% cumulative preferred stock। আচ্ছা, এই যে প্রিফার্ড স্টক, এখানে একটা কমা দেন। প্রিফার্ড স্টক লেখা আছে, ওখানে একটা কমা দেন। 2014 সালে জানুয়ারি 1 তারিখে নাহার কোম্পানির 2,80,000 শেয়ার প্রতি মূল্য 50 টাকা করে ছিল। প্রিফার্ড স্টকের শেয়ার ছিল এবং 7% লভ্যাংশের হার দেওয়া আছে। প্রিফার্ড স্টকের উপর 7% লভ্যাংশের হার দেওয়া আছে। তারপর বলছে 9 লাখ শেয়ার অফ টাকা 1 পার ভ্যালু কমন স্টক। 9 লাখ শেয়ার ছিল 1 টাকা করে কমন স্টকের নির্ধারিত মূল্য। নিট ইনকাম ফর 2014 ওয়াজ টাকা 25,30,000। নিট ইনকাম ছিল 25,30,000। নো ক্যাশ ডিভিডেন্ড আর ডিক্লেয়ার্ড অর পেইড ডিউরিং 2014 সালে কোনো নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়নি অথবা পরিশোধ করা হয়নি। অন February 15, 2015, হাউএভার, যাই হোক, 2015 সালের ফেব্রুয়ারি 15 তারিখে অল প্রিফার্ড ডিভিডেন্ড ইন এরিয়ার্স আর পেইড টুগেদার উইথ এ 5% স্টক ডিভিডেন্ড অন কমন শেয়ার। এটা নিচে দাগ দেবেন, 5% স্টক ডিভিডেন্ড। যাদের কাছে বই আছে এটা নিচে দাগ দিয়ে রাখবেন। ওকে, এবারে আছে দেয়ার ওয়াজ নো ডিভিডেন্ডস ইন এরিয়ার্স পিরিয়ড টু 2014 সালে বকেয়া মানে পূর্বে, পিরিয়ড টু মানে পূর্বে, 14 সালে পূর্বে কোনো ডিভিডেন্ড বকেয়া নাই। এবার নিচে বলছে অন April 1, 2014, 4,50,000 শেয়ার অফ কমন স্টক আর সোল্ড ফর টাকা 10 পার শেয়ার। এপ্রিলের 1 তারিখে 4,50,000 শেয়ার প্রতি 10 টাকা করে বিক্রি করা হয়েছে। অ্যান্ড অন October 1, 2014, 1,10,000 শেয়ার অফ কমন স্টক আর পারচেস ফর টাকা 20 পার শেয়ার। এবং অক্টোবর 1 তারিখ 2014 সালে 1,10,000 শেয়ার কমন স্টকের ক্রয় করা হয়েছে 20 পার শেয়ার অ্যান্ড হেল্ড অ্যাজ ট্রেজারি স্টক, এবং এটা ট্রেজারি স্টক বিবেচনায় করতে হবে আর কি। তো যাই হোক, আমাদের এই তথ্যগুলো থেকে আমাদের রিকোয়ারমেন্টে চাইছে কম্পিউট আর্নিং পার শেয়ার 2014 সালের জন্য আর্নিং পার শেয়ার বের করতে হবে। এখন গত দিনের অঙ্ক যেটা আমরা করছিলাম, গত দিনের যে অঙ্কটা করছিলাম, অঙ্কে নিট ইনকাম দেওয়া থাকলে আমাদের ইপিএস এর সূত্রটা কি হয়, এই যে আমাদের লেখা ছিল, বেসিক্যালি সূত্র হয় এটা: ইফ নিট ইনকাম দেন ইপিএস সমান নিট ইনকাম মাইনাস প্রিফার্ড ডিভিডেন্ড ডিভাইডেড বাই ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ শেয়ার। তাই তো? এটা ছিল না আমাদের সূত্র? জি ভাই। সো নিট ইনকাম অঙ্কে দেওয়া আছে, হ্যাঁ। প্রিফার্ড ডিভিডেন্ড বের করা সম্ভব। প্রিফার্ড স্টকের শেয়ার প্রতি 7% দিলে, টাকা প্রতি আর কি 7% দিলে আমরা পিডি পাবো। তাহলে এখন দরকার কারে আমাকে এই অঙ্কটা করতে গেলে, প্রয়োজন কারে? ওয়েটেড এভারেজ নাম্বার ওয়েটেড অফ শেয়ার। অ্যাভারেজ নাম্বার অফ শেয়ার কে প্রয়োজন, এবং এটা আমরা কিসের মাধ্যমে বের করব? ওয়ার্কিং এর মাধ্যমে বের করব। এবং এটা আমাদের কত সালের জন্য ওয়েটেড এভারেজ শেয়ার লাগবে? 14 সালের, কারণ আপনাকে বলে দিচ্ছে, দেখেন, কম্পিউট ওই আর্নিংস পার শেয়ার ফর 2014। ঠিক আছে? তো 2014 জি সালের ভাই। জন্য আমাদের ইপিএস বের করতে বলছে, তাহলে 2014 সাল নিয়েই মূলত আমার কাজ। আচ্ছা, এবার আসেন ওয়েটেড এভারেজ নাম্বার অফ শেয়ার। সবসময় মনে রাখবেন কমন স্টকের শেয়ারের উপর বের করতে হয়। আমাদের এখানে যেহেতু দুইটা শেয়ার আছে, প্রিফার্ড স্টকের উপর পিডি বের করতে হয়, প্রিফারেন্স শেয়ার ক্যাপিটালের উপর প্রিফার্ড ডিভিডেন্ড বের করতে হয়। আর ওয়েটেড এভারেজ নাম্বার অফ শেয়ার সবসময় কমন শেয়ারের উপর বের করতে হয়। ঠিক আছে? জি ভাই। এখন কথা হচ্ছে, আমাদের ওয়েটেড এভারেজ নাম্বার অফ শেয়ার করতে গেলে যে বিষয়গুলো বলছিলাম আমরা, যে শেয়ার ক্রয় করলে কমে, ইস্যু করলে বাড়ে, আর হচ্ছে আপনার স্টক স্প্লিট এবং স্টক ডিভিডেন্ড ডিক্লেয়ার করলে শেয়ার সংখ্যা বাড়ে। তো এখানে একটা কথা খেয়াল করেন, আমরা 14 সালের অঙ্ক করব। আমাদের কিন্তু ওই যে 5% স্টক ডিভিডেন্ডের কথা কিন্তু আমি বলেছি, ওখানে নিচে দাগ দিতে বলছি। তো 5% স্টক ডিভিডেন্ড জি ভাই। ডিক্লেয়ার করা হয়েছে 2015 সালের February 15 তারিখে, মানে 15 সালের ফেব্রুয়ারি মাসে ও, ঘোষণা করা হয়েছে। এখন আমার ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ শেয়ার কত সালের বের করব? 14 সালের। কত সালের? 14 সালের। তো আমার নিয়ম 14 সালে। অনুযায়ী, আমাদের নিয়ম অনুযায়ী যে তারিখে ঘোষণা করে তার পূর্বে শেয়ার গুলো বাড়ে। নিয়ম অনুযায়ী কি, যে তারিখে জি ভাই। ঘোষণা করবে তার পূর্বে শেয়ার গুলো বাড়বে। তাহলে 2015 সালে যে ঘোষণা করেছে মানে কি, যেহেতু আমার 14 সালের ওয়েটেড অ্যাভারেজ লাগবে, তাহলে 14 সাল সব বছরের শেয়ার বাড়বে। 14 সাল তার প্রিভিয়াস ইয়ার, জি ভাই। প্রিভিয়াস তারিখের সব 12 মাসের শেয়ারই কি বাড়বে। বাড়বে। আমার কথা কি বুঝতে পারছেন? জি ভাই। ওকে, তো এবার আসেন, সেই হিসেবে আমাদের প্রথমে ওয়েটেড অ্যাভারেজ কমন শেয়ার বের করতে গেলে ডেটের রেঞ্জ ঠিক করতে হয় বলছিলাম আমরা। তো 14 সালের জন্য দেখেন,
ওয়েটেড অ্যাভারেজ কমন শেয়ার, এখানে ফর 2014টা লিখলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। ফর 2014, ওকে। 2014 সালের এন্ট্রি গুলো লেনদেন কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত আছে। প্রথম অবস্থায় দেখেন শেয়ার হাতে যে ছিল কমন স্টকে 9 লাখ শেয়ার, ওই ডেটটা ছিল 2014 সালে জানুয়ারির 1 তারিখে, তাই না? কমন স্টকের যে 9 লাখ শেয়ার ওটা কত সাল, 14 সালের কোন তারিখে ছিল? জানুয়ারির 1 তারিখে। 1 তারিখে। আর আমাদের পরবর্তী 14 সালের লেনদেন হচ্ছে দেখেন এপ্রিলের 1 তারিখে, ওই সেকেন্ড স্টেপে যায়। এর আগে 14 সালের ভিতর কোনো লেনদেন হয়েছে? হম, না ভাই, না। 14 একটা থাকে না। আচ্ছা, তাহলে আমরা ডেটের রেঞ্জটা প্রথম তারিখে ঠিক করছি যে জানুয়ারির 1 থেকে এপ্রিলের 1। ডেটের রেঞ্জটা কি বোঝা গেছে? এরপর দেখেন ভাই এপ্রিল কই? কেন সেকেন্ড স্টেপে যাও, ওখানে দুইটা ভাগ আছে না, সেকেন্ড স্টেপে দেখো অন এপ্রিল 1/14 লেখা আছে। ও এপ্রিল, হ্যাঁ। তাহলে আমরা রেঞ্জ ঠিক করলাম জানুয়ারির 1 থেকে এপ্রিলের 1 পর্যন্ত। 9 লাখ শেয়ার ছিল আমাদের জানুয়ারির 1 তারিখে। এবার আমরা বলছি যেহেতু 2015 সালে ঘোষণা করা হয়েছে, তাহলে 14 সাল ফুল বছরই 5% হারে পাবে। তো আমরা জানি স্বাভাবিক পার্সেন্টেজ 100, আরো 5% পাচ্ছে, তাহলে মোট 105%। তাই যে সেই গুণ দেওয়া হয়েছে 9 লাখ গুণ 105% গুণ মাস হিসাব করা হয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ গুণ 3 মাস। যারা গত ক্লাসগুলো করছেন আশা করি এ নিয়ে কোনো প্রশ্ন থাকার কথা না, বুঝতে পারছেন? এটা দেখেন এটুকু নিয়ে কোনো সমস্যা আছে? না ভাই। দ্বিতীয়বার হচ্ছে আমাদের এর পরের এন্ট্রিটা কোথা থেকে, এপ্রিল থেকে পরের এন্ট্রিটা কোন মাসে যে শেষ হয়েছে দেখেন অক্টোবর মেবি। দেখেন ওই লাইনে লেখা ছিল কোন মিস্টার করছে ওই টাকা 10%? জি ভাই, অক্টোবরে। অক্টোবর। তাহলে আমরা রেঞ্জটা তাই সাজাইছি দেখেন এপ্রিলের 1 থেকে অক্টোবরের 1। তো আমরা বলছিলাম আমাদের বেস যে শেয়ার সেইটার উপর বাড়বে বা কমবে। এপ্রিলের 1 তারিখে আমরা কি করছি? বিক্রি করছি না? এপ্রিলের 1 তারিখে আমরা বিক্রি করছি না শেয়ার, দেখেন লেখা আছে সল্ট, হ্যাঁ, বিক্রি করছে। শেয়ার বিক্রি করলে বাড়বে। তাহলে 9 লাখ ছিল, তার সাথে আরো 4,50,000 শেয়ার কি আমাদের পারছে। বাড়বে, তাই প্লাস করছি। আর যেহেতু স্টক ডিভিডেন্ড আছে গুণ 105%, আর ওখানে মাস হিসেব করে দেখেন এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই পর্যন্ত দেখেন 6 মাস হয়। ঠিক আছে? জি ভাই। এবার দেখেন অক্টোবরের পরে কি আর কোনো লেনদেন আছে? অক্টোবরের পরে কিন্তু কোনো লেনদেন নাই, তাহলে আমরা বলছিলাম বছরকে ক্লোজ করে দিতে হবে। বছরকে কি করতে হবে? ক্লোজ করে দিতে হবে। তাই দেখেন আমি ডেট লিখছি অক্টোবরের 1 থেকে ডিসেম্বর 31। দেখেন তো ডেটের এটা কি বোঝা গেছে? অক্টোবর থেকে ডিসেম্বর অক্টোবরের পরে 31। আর অক্টোবরের পরে আর কোনো তারিখ নেই, তাহলে বছর ক্লোজ করতে হবে। আর আমরা বলছি না ওয়েটেড শেয়ার মানে 12 মাসের বের করতে হবে আমাদের, তাহলে বছর এখন কি করতে হবে? জি ভাই। ক্লোজ করে দিতে হবে। তাই অক্টোবর 1 থেকে ডিসেম্বর 31। দেখেন এই যে 9 লাখ আর 4,50,000, তাহলে আমাদের অক্টোবরের এপ্রিলের 1 তারিখে আমার নিট হচ্ছে পরবর্তী মাসে তেরো প্রথমে লাখ পঞ্চাশ 13 ছিল 13,50,000, আর এই অক্টোবরে যাই দেখেন শেয়ার ক্রয় করা হয়েছে, দেখেন লেখা আছে 1,10,000 কমন স্টক ওয়ার পারচেজ আছে। জি ভাই। তাহলে ক্রয় করা হলে সেটা কি হবে? মাইনাস হবে। তাই দেখেন আমরা মাইনাস হবে। মাইনাস করছি। 105% তো পাবে, আর 3 মাস অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত 3 মাস। দেখেন কোনো সমস্যা আছে কিনা? এই প্রথমে কোন জায়গাটা ফুল স্টপের কথা বলছিলেন? ওই যে 9 লাখের আগে প্রিফার্ড স্টক, ফুল স্টপ না কমা বলছি। 9 লাখের আগে। কমা না দিলে কমিউনিস্টটা খুঁজে পাওয়া যাচ্ছে না ভাই। আমি তো কমা দিতে বলছি এই কারণে ভাই। হ্যাঁ হ্যাঁ। কিউমুলেটিভ প্রিফার্ড স্টক, স্টক ওখানে একটা কমা দিবা, দিয়ে এবার ওই 9 লাখ শেয়ার অফ টাকা ওয়ান পার ভ্যালু, এটা হচ্ছে কমন স্টকের 9 লাখ থেকে হচ্ছে কমন স্টকের জিনিস শুরু। জি ভাই, ঠিক আছে। ওকে, তাহলে দেখো অ্যাজ ইউজুয়াল এই যে আমাদের 3 আর 6 9 আর 3 12 মাসের কিন্তু ওয়েটেড শেয়ার পেয়ে গেছি, 12 দ্বারা ভাগ দিছি, তাহলে আমাদের মান আসছে 12,70,500 ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ শেয়ার।
আচ্ছা, এবার তো জাস্ট সূত্র বসাই দিলে হয়ে যাচ্ছে। দেখেন, রিকোয়ার্ড দিয়ে ক্যালকুলেশন অফ ইপিএস ফর 2014, উই নো ইপিএস সমান নিট ইনকাম মাইনাস পিডি ডিভাইডেড বাই ওয়েটেড এভারেজ নাম্বার অফ শেয়ার। নিট ইনকাম 25,30,000, ওই উপরে দেওয়া আপনাদের কোশ্চেনে দেওয়া আছে, দেখেন নিট ইনকাম 25,30,000 মাইনাস প্রিফার্ড ডিভিডেন্ডটা একটু কথা বলি। দেখেন প্রিফার্ড ডিভিডেন্ডটা হয় প্রিফারেন্স শেয়ার ক্যাপিটালের উপর কাটতে হয়। প্রিফার্ড ডিভিডেন্ডটা কিসের উপর কাটতে হয়? প্রিফারেন্স শেয়ার ক্যাপিটাল। প্রিফারেন্স শেয়ার ক্যাপিটালের উপর, কিন্তু শেয়ারের উপর না, বুঝতে হবে। শেয়ার তো শেয়ার, আর ক্যাপিটাল মানে টাকা। তাহলে প্রিফারেন্স শেয়ার ক্যাপিটাল কত, এটা আপনি একটু খেয়াল করেন। আমাদের ওখানে দেখেন প্রথমে লেখা ছিল 2,80,000 শেয়ার 50 টাকা করে মূল্য। কত শেয়ার? জি, 2,80,000 শেয়ার কয় টাকা করে মূল্য? 50 টাকা। 50 টাকা এই করে। 2,80,000 শেয়ারকে 50 দিয়ে গুণ দিলে আমরা টোটাল প্রিফারেন্স শেয়ার ক্যাপিটাল পাবো। আর সুদে ওখানে আমাদের ডিভিডেন্ড দেবে কত পার্সেন্ট হারে? 7%। তাই সেভেন এখানে দেখ, পার্সেন্ট হ্যাঁ তাই দেখেন ওই টোটাল টাকার উপর 7% কাটলে আপনি পিডি পাবেন। আর ভাগ হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ, তো একটু আগে বের করলাম। তাহলে আপনার প্রিফারেন্স আসলো হচ্ছে, পিডির পরিমাণ আসলো 9,80,000। এটা মাইনাস করে ভাগ দিলে আপনার দেখবেন 1 টাকা 22 পয়সা আসছে ইপিএস এর পরিমাণ। ও, এর আগে অধিকাংশ জায়গায় প্রিফারেন্স শেয়ার ক্যাপিটালই দেওয়া থাকতো, এই জন্য ওই টাকার উপরই কাইটে দিতাম। হ্যাঁ, ক্যাপিটাল থাকলে তো পার্সেন্টেজ সরাসরি কাটা যাবে। তার মানে, আর ক্যাপিটাল না থাকলে ক্যাপিটাল বের করে নিতে হবে, শেয়ারকে শেয়ার প্রতি মূল্য দ্বারা গুণ দিয়ে টোটাল ক্যাপিটাল বের করে তারপরে করতে হবে। ঠিক আছে? আচ্ছা ভাই। আচ্ছা, এই যে অঙ্কটা করলাম সেম অঙ্ক, এটা 13 সালে আছে, আর 16 সালে দেখেন 21 নম্বর অঙ্কটা আছে। সবাই একটু 21 নম্বর অঙ্ক বইতে বের করেন, একটু নিজেরা 1 মিনিট পড়ার সময় দিলাম। দেখেন একই ধরনের অঙ্ক, টাকা পয়সাটা শুধু আলাদা। এটা বাসায় করবেন এই সেম নিয়মে। সবাই 1 মিনিট পড়েন, দেখেন একই ধরনের অঙ্ক। এখানেও কমা দিতে হবে ভাই। হ্যাঁ, ওখানে একটা কমা দাও, দিতে হলে দিবা। কি পারা যাবে? জি ভাই, মনে হচ্ছে একই রকম। মনে হচ্ছে না একই রকমই অঙ্ক, শুধু শুধু জিনিসগুলো আলাদা, টাকা পয়সাগুলো আলাদা করা হয়েছে। আচ্ছা, তাহলে আচ্ছা। এবার এবার আসেন সর্বশেষ আমাদের যে অঙ্কটা আছে C11, সিম্পল ক্যাপিটাল স্ট্রাকচারের আন্ডারে যে অঙ্কটা আছে একটু খেয়াল করি আমরা। ডিসেম্বর 31, 2016, C11 বের করেন, 734 পেজ। জি ভাই, পাইছি। ডিসেম্বর 31, 2016, দ্য মেয়ার্স কর্পোরেশন হ্যাড 50,000 শেয়ার অফ কমন স্টক issued and outstanding 40,000 of which had been issued and outstanding throughout the year। দেখেন এই লাইনটা অনেক বড় আছে। and 10,000 of which had been issued on October 1, 2016। ওই সেই শুরু থেকে এই পর্যন্ত এসে লাইন শেষ হলো। আমরা একটু আস্তে, একটু অল্প অল্প করে বুঝি। দেখেন বলছে ডিসেম্বর 31, 2016 সালে দ্য মেয়ার্স কর্পোরেশন হ্যাড 50,000 শেয়ার অফ কমন স্টক। মেয়ার্স কর্পোরেশনের 31 ডিসেম্বর 2016 সালে এসে তাদের টোটাল কমন স্টকের পরিমাণ ছিল 50,000। কত ছিল? 50,000 পাবো। 50,000। ইস্যুড অ্যান্ড আউটস্ট্যান্ডিং দেখেন 40,000 অফ, এই মোট 50,000 ছিল, যার ভিতর 40,000 অফ হুইচ হ্যাড বিন ইস্যুড অ্যান্ড আউটস্ট্যান্ডিং থ্রু আউট দ্য ইয়ার। যার ভিতর 40,000 থ্রু আউট মানে সমগ্র বছর জুড়ে, থ্রু আউট দ্য ইয়ার মানে সমগ্র বছর। মোট 50,000 শেয়ার ছিল, যার ভিতর সমগ্র বছরে 40,000 শেয়ার ছিল। তাহলে 50,000 হতে আর বাকি থাকে কত? 10,000। 10,000। মোট, হ্যাঁ, সেই 10,000 আপনি ইস্যু করেছেন কোন তারিখে বলা আছে দেখেন, অ্যান্ড 10,000 অফ হুইচ হ্যাড বিন ইস্যুড অন অক্টোবর 1, 2016। এবং 10,000 শেয়ার যা ইস্যু করা হয়েছে অক্টোবর 1, 2016 তারিখে। তার মানে বিষয়টা হচ্ছে আপনার 2016 সালের ডিসেম্বরে এসে আপনার হচ্ছে শেয়ারের পরিমাণ ছিল মোট 50,000, যার ভিতর বলছে সমগ্র বছর জুড়ে 40,000 ছিল।
এবং অক্টোবরের 1 তারিখে এসে আপনি নতুন করে আর 10,000 শেয়ার ইস্যু করছেন, তাহলে শেয়ার ইস্যু করলে শেয়ার বাড়ে, তাই ও 40,000-এর সাথে 10,000 যোগ করে বছর শেষে যায় আপনার মোট 50,000 শেয়ার দাঁড়াইছে। এই লাইনটা কি বোঝা গেছে? ভাই আবার একটু বলেন মাঝখান থেকে কিরকম। 2016 সালের ডিসেম্বরে যায় মোট শেয়ারের পরিমাণ দাঁড়াইছে 50,000। হ্যাঁ। তা একটা বছরের শেষে যায় তো শেয়ার দাঁড়াবে হচ্ছে টোটাল যে যোগফল সেটা, কিন্তু তাহলে তার প্রথম থেকে শেয়ার কত ছিল? তো সেই বলছে যে সমগ্র 40। বছর ধরে 40,000 ছিল। তাহলে সমগ্র বছর জুড়ে বললে 40,000 ছিল, আর 10,000 কোন তারিখে ইস্যু করা হয়েছে? অক্টোবরের 1 তারিখে। তাহলে আমি বলতে পারি হ্যাঁ, অক্টোবর। জানুয়ারি থেকে অক্টোবরের আগ পর্যন্ত আমার 40,000 শেয়ার ছিল। 40,000। এবার হ্যাঁ, অক্টোবরের 1-এ যে 10,000 ইস্যু করে মোট হচ্ছে আমার ডিসেম্বরের পর্যন্ত যায় 50,000 শেয়ার হয়েছে। 50,000। জি ভাই বুঝছি। পরের লাইনে বলছে অপারেটিং ইনকাম বিফোর ইনকাম ট্যাক্স অপারেটিং। ফর দ্য ইয়ার এন্ডেড ডিসেম্বর 31, 2016 ওয়াজ টাকা 4,68,800। অপারেটিং ইনকাম বিফোর ট্যাক্স, ইনকাম বিফোর ট্যাক্স দ্যাট মিনস ইবিটি। ইনকাম বিফোর ট্যাক্স কে বলা হয় কি? আমরা ইবিটি বলি না? জি স্যার। জি ভাই। আচ্ছা, তাহলে ইবিটির পরিমাণ দেওয়া আছে 4,68,800 ইন 2016। এ ডিভিডেন্ড অফ টাকা 32,000 ওয়াজ পেইড। এটা ডিভিডেন্ড পরিশোধ করা হয়েছে 32,000 টাকা অন 40,000 শেয়ার অফ 8% কিউমুলেটিভ প্রিফার্ড স্টক, টাকা 10 পার। এ দেখো, এরা কিন্তু 32,000 দেওয়া আছে, যে ডিভিডেন্ডের পরিমাণ 32,000, 40,000 শেয়ার 10 টাকা করে করলে হয় 4 লাখ, 4 লাখের উপর 8% কাটলেই 32,000 হয়। 8%। মানে এখানে টাকা কিন্তু 32। হ্যাঁ। 32,000 টাকা কেটে দেওয়া আছে, ঠিক আছে? তা আমার এখানে সরাসরি পিডি নিয়ে কাজ করলে মানে আমরা বলতে পারি আমার প্রিফার্ড ডিভিডেন্ডটা অঙ্কে দেওয়া আছে, তাই জি তো? ভাই। ওকে, এটা গেল 2016 সালের কাহিনী। এবার আসো 2017 সালে বলছে অন এপ্রিল 1, 2017 15,000 অ্যাডিশনাল শেয়ার ওয়ার ইস্যু। 17 সালের এপ্রিলের 1 তারিখে অতিরিক্ত 15,000 শেয়ার বিক্রি করা হয়েছে। টোটাল ইনকাম বিফোর ইনকাম ট্যাক্স ফর 2017 ওয়াজ টাকা 4,77,000। ইনকাম বিফোর ট্যাক্স, এটাও সিম্পল ভাবে ইনকাম বিফোর ট্যাক্স মানে ইবিটির মান দেওয়া আছে। উপরেটা ছিল 16 সালের ইবিটির মান, আর এটা 17 সালের ইবিটির মান, আর এটা 17 সালে। 17 সালে। 17 সালে। এবার দেখ এই যে ইবিটির মান আছে 4,77,000 টাকা, হুইচ ইনক্লুড অ্যান এক্সট্রাঅর্ডিনারি গেইন বিফোর ইনকাম ট্যাক্স অফ টাকা 37,000। এক্সট্রাঅর্ডিনারি গেইন, আমরা গত দিনের অঙ্ক কিন্তু এক্সট্রাঅর্ডিনারি গেইন পাইছিলাম, নিট ইনকামের মধ্যে এক্সট্রাঅর্ডিনারি গেইন অন্তর্ভুক্ত ছিল। তো এক্সট্রাঅর্ডিনারি হুম। গেইনটা মাইনাস করে দিতে হবে, যার ভিতরে অন্তর্ভুক্ত থাকবে সেখান থেকে মাইনাস করতে হয়। আর এই এক্সট্রাঅর্ডিনারি গেইনের উপর আলাদা একটা পার্সেন্টেজের উপর ট্যাক্স কাটতে হয়। যাই হোক, সেটা আমি অঙ্কের ভিতর বলতেছি। তো এর ভিতরে আমার ছিল 37,000 টাকা এক্সট্রাঅর্ডিনারি গেইন। অ্যাজুমিং, এটা এ মনে হয় পড়িনি, অ্যাজুমিং এ 40% ট্যাক্স রেট, ধরে নাও 40% ট্যাক্স রেট দেওয়া আছে। বলছে হোয়াট ইজ মেয়ার্স আর্নিং পার শেয়ার ফর 2016 অ্যান্ড 2017। এই হচ্ছে আমার রিকোয়ারমেন্ট। হোয়াট ইজ মেয়ার্স আর্নিং পার শেয়ার ফর 2016 অ্যান্ড 2017। 16 সাল এবং 17 17। সালের জন্য ইপিএস কত হবে? রাউন্ডেড টু দ্য নিয়ারেস্ট, শো কম্পিউটেশন ইন গুড ফর্ম। রাউন্ড ফিগার দেখাইতে বলতেছে নিয়ারেস্ট টাকার জন্য, এবং শো কম্পিউটেশন ইন গুড ফর্ম, হচ্ছে ক্যালকুলেশনটা দেখাও। তো এখন আসো আমাদের ইপিএস বাইর করবো। এখন ইপিএস কোন সূত্রের সাহায্যে বাইর করব এটা আমাকে দেখতে হবে। আমাদের অঙ্কে ইবিটির মান দেওয়া আছে, কিসের মান দেওয়া আছে? ইবিটি দেওয়া আছে। ইবিটি দেওয়া আছে। আমরা একটু আগে যে সূত্রটা শিখছি, নিট ইনকাম মাইনাস প্রিফার্ড ডিভিডেন্ড ডিভাইডেড বাই ওয়েটেড এভারেজ নাম্বার অফ শেয়ার। নিট ইনকাম হুম। বা এনআই যাই বল না কেন, এর আরেকটা নাম কি জানো? নেট ইনকামের আর এক নাম হচ্ছে ইএটি, আর্নিং আফটার ট্যাক্স। ইয়েস, ইএটি। যদি অঙ্কে প্রিফার্ড ডিভিডেন্ড থাকে সেখান থেকে আবার পিডি বাদ দিলে ইএসিএস কো আবার নেট ইনকাম হিসেবে ধরা যায়। কথা কি বোঝা গেছে? অর্থাৎ আমরা কি করি, ইবিটি থেকে ট্যাক্স বাদ দিই, বাদ দিলে ইএটি পাই। ওই ইএটি আর নেট ইনকাম একই কথা। এখন অঙ্কে যদি প্রিফার্ড ডিভিডেন্ড থাকে তাহলে ইএটি থেকে আমরা পিডি বাদ দিলে সেটাকে আমরা কি পাবো? ইএসিএস পাবো। তখন ইএসিএস। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে সেটা যে আমরা ওই সূত্র একইটাই ইউজ করব। তাহলে আমার ওই সূত্র বের করতে গেলে আমার সবকিছুর মানই দেওয়া আছে, দেওয়া নাই কোনটা বলো তো? নিট ইনকাম বা ইএটি মাইনাস
প্রিফার্ড ডিভিডেন্ড ডিভাইডেড বাই ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ শেয়ার। তো সেই ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ শেয়ার কি আমার প্রয়োজন না? জি ভাই। ভাই দীপক মনে হয় এবার বেড়ে গেছিল, একটু জয়েন করুন। তো ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ শেয়ার কি আমার প্রয়োজন না? জি ভাই। সো দেখেন, এই কারণে আমরা প্রথমে ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ শেয়ারটা বের করব, যেহেতু আমার 2টা বছরের জন্য ইপিএস বের করতে বলছে। তো সেই 16 সাল এবং 17 সাল উভয়ের জন্যই আমরা ওয়েটেড অ্যাভারেজ শেয়ারটা কি করব, বের করতে হবে। তারপর আমাকে সূত্রে যাই, তারপর আমাকে ওই ওই তথ্যে যাইতে হবে। তাই প্রথম দেখেন ওয়ার্কিং ডে লিখছি ক্যালকুলেশন অফ ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ কমন শেয়ার। এখানে আমার 16 সালের কথা কাজ হবে। তো 16 সালের শেষে যায় আপনার শেয়ার ছিল 50,000। 16 সালের শেষে যায় শেয়ার ছিল কত? 50,000। তাহলে 16 সালের শুরু থেকে আমার শেয়ারটা কেমন ছিল? তো আমার এখানে সালটাকে 2 ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত, যে আমাদের ডেটটা যেভাবে বলা আছে, যে সমগ্র বছর জুড়ে 40,000 ছিল, আর আমরা অক্টোবরে যাই 10,000 নতুন করে ইস্যু করছি। তাহলে অক্টোবরের আগ পর্যন্ত আমার কাছে কত ছিল? 40,000 ছিল। তাহলে জানুয়ারি থেকে অক্টোবর 1 পর্যন্ত আমার হাতে কত শেয়ার ছিল? চল্লিশ জানুয়ারি হাজার থেকে অক্টোবর 1 পর্যন্ত 40,000 ছিল। আমরা কোনো স্টক ডিভিডেন্ড, স্টক স্প্লিটের কোনো কাহিনী অঙ্কের মধ্যে পাইছি? না। হ্যাঁ, না না ভাই। কিন্তু। তাহলে সরাসরি আমাদের মানে আমাদের মাস চলে যাইতে হবে, আমাদের কোনো পার্সেন্টেজে ঝামেলা নাই তো। তাই দেখেন, এই 40,000 গুণ 9, জানুয়ারি থেকে অক্টোবরের আগ পর্যন্ত, সেপ্টেম্বর, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত গুণ কয় মাসের জন্য আমার কাছে 40,000 শেয়ার ছিল? 9 মাস। 9 মাসের জন্য। তাই 40,000 গুণ 9। এবার হচ্ছে অক্টোবরের 1 থেকে বছর ক্লোজ করে দিতে হবে বলছি। আমরা কি বলছি, সবসময় এখানে বছর ক্লোজ করতে হবে। তাহলে অক্টোবরের 1 থেকে ডিসেম্বর 31, অক্টোবরের 1-এ যাইয়ে 10,000 শেয়ার আমরা নতুন করে ইস্যু করছি। তাহলে 40,000 ছিল, আরো 10,000 বাড়বে 3 মাসের জন্য। 50,000। তাহলে দেখেন, সেই বছরের শেষে কিন্তু 50,000 শেয়ারই আছে। জি ভাই। সেম ভাবে যোগ করলাম, 12 দ্বারা ভাগ দিলাম, ওয়েট 2016 সালে ওয়েটেড এভারেজ নাম্বার অফ শেয়ারটা আমরা পেয়ে গেলাম। এবার লাগবে আমার ইপিএস। তো আমার অঙ্কে ইবিটির মান দেওয়া আছে, অপারেটিং ইনকাম বিফোর ট্যাক্স, ইবিটির মান 4,68,800। ইবিটি থেকে ট্যাক্স বাদ দিতে হয়, ট্যাক্স 40%, 1,87,520। এই 40% কিন্তু লাস্টে বলা আছে, এটা সব সব সালেই ট্যাক্স 40% প্রযোজ্য। এটা কিন্তু 16-17 ইন্ডিভিজুয়াল না। তাহলে ট্যাক্সের রেট কত পার্সেন্ট? 40%। 4,68,800-র উপর 40% কাটেন, দেখেন 1,87,520। এটার নাম ইএটি। যদি প্রিফার ডিভিডেন্ড না থাকতো তাহলে এইটাই আমরা এখানে ক্লোজ করে আমাদের সূত্র অ্যাপ্লাই করতাম, কিন্তু অঙ্কে প্রিফার ডিভিডেন্ড উল্লেখ করে দিচ্ছে 32,000 টাকা। প্রিফার ডিভিডেন্ডের পরিমাণ কত? 32,000। 32,000। তাহলে বাদ দিলাম, বাদ দিলে আমরা ইএসিএস পেলাম। তো সেই সূত্র অনুযায়ী ইএসিএস মাইনাস ওয়েটেড এভারেজ নাম্বার অফ শেয়ার, আমাদের দেখেন ইপিএস এর পরিমাণ বেরোলো 16 সালের জন্য 5 টাকা 87 পয়সা। দেখেন। স্যার, জি স্যার। স্যার এই মাত্র জয়েন হলাম স্যার। স্যার, এই ইপিএস এর সূত্র স্যার আগের দিনের যে স্যার ইপিএসটা ছিল ওইটা কি স্যার শুধু নেট ইনকামের ক্ষেত্রে ব্যবহার করবো স্যার? নিট ইনকামের সূত্রটাই এখানে ভেঙে চুরে এরকম হয়েছে। নিট ইনকাম আর ইএটি একই কথা, নিট ইনকাম এবং ইএটি একই কথা। তো আমাদের যদি অঙ্কে প্রিফার ডিভিডেন্ড থাকে, ওইখানে যে আমরা নিট ইনকাম থেকে প্রিফার ডিভিডেন্ড বাদ দিছি ওইখানে নিয়মে, তার মানে দ্যাট মিনস ইএটি থেকে আমরা প্রিফার ডিভিডেন্ড বাদ দিছি, তা ওইটা করলেই তো ইএসসিএস পাওয়া যায়। আমরা ওইখানে সরাসরি মাইনাস করে সূত্রের মাধ্যমে দেখাইছি, আর এইখানে ছকের মাধ্যমে যেহেতু ইবিটির মান আছে তাই আমরা ইএসসিএস টাকে সামনে নিয়ে আসছি। ওইখানে যেটা উপর অংশ করেছি, ভাগের উপরে যে অংশটা করছি, নিট ইনকাম মাইনাস পিডি অথবা ইএটি মাইনাস পিডি, দ্যাট মিনস এই অংশটুকুর মানেই হচ্ছে ইএসিএস। আচ্ছা স্যার। তাহলে 16 সাল নিয়ে আর কোনো জি কথা ভাই। আছে? 16 সাল বোঝা গেছে। না। এবার আসেন 17 সাল। 17 সালের থিম ঠিক একই ভাবে আমাদেরকে ওয়েটেড এভারেজ শেয়ার বের করতে হবে, প্লাস হচ্ছে আপনাকে ইপিএস বের করতে হবে। এখন আসেন 17 সালে, দেখেন শুরুতে বলা আছে 15,000 অ্যাডিশনাল শেয়ার ইস্যু করা হয়েছে এপ্রিল মাসে।
15,000 অতিরিক্ত জি ভাই, শেয়ার ইস্যু করা হয়েছে কোন মাসে? এপ্রিল মাসে। এখন কথা হচ্ছে তাহলে জানুয়ারি মাস থেকেই কোনো শেয়ার ছিল না? জি জি ভাই, সেটাই তো। অবশ্যই ছিল, অবশ্যই ছিল। কারণ আমরা জানি 1 বছরের ক্লোজিং পরের বছর সেটা কি হয়, ওপেনিং হবে না? ওপেনই হয়। তো আমার 2016 সালের শেষ পর্যন্ত যে শেয়ারটা ছিল ওইটা তো ক্লোজিং ওই পর্যন্ত ছিল 50,000, তাহলে ওইটাই কি যা বছরের শুরু থেকে পরবর্তী ইয়ারে আমরা ইউজ করব? হুম। হ্যাঁ, তাহলে আমরা এপ্রিলের আগ পর্যন্ত আমাদের বলতে পারি ওই 50,000 শেয়ার আমরা ব্যবহার করছি এপ্রিলের আগ পর্যন্ত। জি ভাই, পারি। তাই দেখেন এখানে লেখা হয়েছে জান তার এক মানে থেকে। 16 সালের এন্ডিংটা এবার এই জায়গার ওপেনিং হিসেবে কাজে লাগাবো। অবশ্যই আমাদের অ্যাকাউন্টিং কিন্তু এটাই হয়, 1 বছরের ক্লোজিং পরের বছরে যে ওপেনিং হবে এটাই তো। তাই দেখেন জানুয়ারির 1 থেকে তাই এপ্রিল 1 পর্যন্ত ওই 50,000 শেয়ার 3 মাস ব্যবহার করছি আমরা। আমরা এপ্রিলে যে নতুন করে শেয়ার ইস্যু করছি, তাহলে এখানে ইউজ করব বিগত বছরে যে শেয়ারটা ছিল সেটাই আমরা এই 3 মাস ইউজ করব। আর এপ্রিলে এসে ওই 50,000-এর সাথে আমাদের আরো 15,000 শেয়ার বাড়িছে, বলা হয়েছে অ্যাডিশনাল শেয়ার ইস্যু করা হয়েছে। তাহলে ওই 50,000-এর সাথে আমরা 15,000 বাড়াইছি 9 মাসের জন্য। দেখেন, বোঝা গেছে? হ্যাঁ ভাই। তাহলে আমরা কিন্তু বুঝতে পারতেছি যে এই অঙ্কে 16 সাল 17 সাল একটার সাথে আর একটা কিন্তু রিলেটেড। ঠিক আছে? তো কমন আমাদের ওয়েটেড এভারেজ নাম্বার অফ শেয়ার আমরা বের করে ফেললাম 61,250। এবার আসেন এটার ইপিএস বের করতে হবে। তো আগেরটাই আমরা একটা টাকার কলাম ইউজ করছি, এখানে 2টা টাকার ইউজ করব, কারণ আমাদের বলেছিল ইবিটির সাথে ইনক্লুড আছে এক্সট্রাঅর্ডিনারি গেইন বিফোর ইনকাম ট্যাক্স, মানে যে গেইনটা আছে এটার ইনকাম ট্যাক্সও কাটা হয়নি। এই আমাদের যাবতীয় আয়ের উপরই সরকারকে মূলত ট্যাক্স দিতে হবে। তাই আমাদের আগে ইবিটি কে আলাদা করতে হবে, ইবিটির উপর ট্যাক্স ট্যাক্স কাটার পরে এই এক্সট্রাঅর্ডিনারি গেইনের উপরও সরকারকে আলাদা করে আমাকে ট্যাক্স দিতে হবে, দেওয়ার পরে আমার লাস্ট ইএসিএস এ আসতে হবে। একটু দেখি আমরা, কঠিন কিছু না, বুঝলে সহজ। সেম আগের মতো দেখেন ইবিটির মান বসাইছি 4,40,000। আগেরটাই বলা ছিল না কোনো হুম। কিছু অন্তর্ভুক্ত আছে, কিন্তু এটা এক্সট্রাঅর্ডিনারি গেইনটা কি আছে বলছে, অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত আছে। আছে তাই মাইনাস এটা করলাম। মাইনাস করে দিলাম, 4,40,000 নিট ইবিআইটি ইবিটি আলো। এখান থেকে ইনকাম ট্যাক্স বলছে 40% কাটতে। তাহলে এই 4,40,000-এর উপর 40% 1,76,000, এটা আমরা ইএটি পেলাম। এবার দেখেন এই মাইনাস পিডি, এই বিষয়টা নিয়ে সবাই অনেকেই অনেক সময় কনফিউশনে থাকেন। এই পিডি কিন্তু 16 সালে যেভাবে প্রিফার্ড ডিভিডেন্ড অগ্রাধিকার যুক্ত শেয়ার হোল্ডারদের যেভাবে লভ্যাংশ দেওয়া হয়, এটা কিন্তু 16 সাল এবং 17 সালে একইভাবে দেওয়া হচ্ছে। যেহেতু 17 সালে আমার আলাদা করে নতুন করে ডিভিডেন্ডের ঘোষণার কোনো কথা বলা হয় নাই, তাহলে আমাদের পূর্বের সালে শেয়ার হোল্ডারদের যেভাবে লভ্যাংশ দেওয়া হয়েছে 17 সালে এসেও সেম ভাবে লভ্যাংশ দেওয়া হবে। কথা কি বুঝতে পারছেন? জি ভাই। তো দেখেন প্রিফার্ড এর ডিভিডেন্ডের অংশ বাদ দিলাম, দিলে পারলাম 2,32,000। এখানে আমাদের আগের অঙ্কটা শেষ হয়ে গেছিল। তো দেখেন এই যে 2,32,000 টাকাটা আমরা পাইছি, তো আমরা বলতে পারি ইএটি বা নিট ইনকাম বলি, কিন্তু আসলে এর মধ্যে আমাদের এক্সট্রাঅর্ডিনারি গেইনের কিছু যে অ্যামাউন্ট ছিল এই অ্যামাউন্টটা আমরা আলাদা করে দিচ্ছি। তাই এটার নাম লেখা হয়েছে ইএসসিএস বিফোর এক্সট্রাঅর্ডিনারি গেইন, অর্থাৎ এক্সট্রাঅর্ডিনারি গেইনের বাইরে হচ্ছে পূর্বে আর কি আমাদের ইএসসিএস টা হচ্ছে এরকম। এখন এক্সট্রাঅর্ডিনারি গেইন হচ্ছে মনে করেন অন্য ধরনের একটা আয় আপনি পাইছেন যেটা সরকারকে ট্যাক্স দেন নাই। ওখানে লেখা আছে দেখেন, হুইচ ইনক্লুড এক্সট্রাঅর্ডিনারি গেইন 37,000 বিফোর ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স কাটা না এটার উপর আছে না। না, তাহলে আমাকে সরকারকে অবশ্যই ওই আয়ের উপর, গেইন মান তো আয় আমরা জানি, এই উপর সরকারকে আলাদা করে আবার ট্যাক্স দিতে হবে। তাই ওই টাকাটার উপর আলাদা করে আমরা 40% ট্যাক্স দেবো এখানে। দেখেন এক্সট্রাঅর্ডিনারি গেইন 37,000 লেস ইনকাম ট্যাক্স 40%, 14,800 নতুন করে আমাদের এই 37,000-এর উপর সরকারকে ইনকাম ট্যাক্স দিতে হবে। এটা মাইনাস করলে 22,200 পেলাম। তাহলে ওইখানে যে 2,32,000 ছিল, এবার এর সাথে নিট এই এক্সট্রাঅর্ডিনারি গেইনের ব্যালেন্সটা আমরা যোগ করবো, যোগ করলে আমরা স্বাভাবিক ইএসসিএস পাবো। এই অঙ্কটাই এই জায়গাটুকু একটু ডিফারেন্স, এই জায়গাটুকু যেহেতু ভাই, এক্সট্রাঅর্ডিনারি এই গেইন। এক্সট্রাঅর্ডিনারি গেইন তো আমি ওই টাকা মাইনাস করতেছি, আবার তাহলে এইখানে আবার কেন মাইনাস করবো?
মাইনাস করে তো তুমি ওটা আলাদা রেখে দিছো, কিন্তু সরকারি হিসাবে তো তুমি ট্যাক্স দেখাও না, তখন তো বলেই দিছে। এটা তুমি যখন মাইনাস ও করতেছো আমি বলতে প্রথমে ওই টাকা থেকে বের করতেছি আর পরে হচ্ছে ট্যাক্স দিব। হ্যাঁ, পরবর্তীতে আমি এটার উপর ট্যাক্স দিচ্ছি, ঠিক আছে। তো এই অঙ্কটাই জাস্ট এই জায়গাটুকুই একটু ডিফারেন্স, এছাড়া দেখো আগের মতো সব একই রকম। জাস্ট এই জায়গাটুকুই একটু বুঝতে হবে যে আমার ইবিটির মধ্যে একটা এক্সট্রাঅর্ডিনারি গেইন আছে, সেই গেইনটাকে আমার আলাদা করে সরকারকে আমাকে আলাদা ট্যাক্স দিতে হবে, জাস্ট এইটুকু, আর কিছু না। এটা করার পরে ওই আগের নিয়মে দেখো ইএসসিএস ভাগ ওয়েটেড এভারেজ নাম্বার অফ শেয়ার 4 টাকা 15 পয়সা। স্যার উপরে স্যার ওইটা বাদ দেওয়ার আচ্ছা পরে স্যার 4,40,000 টাকা থেকে গেল কেমনে? ওই অ্যামাউন্টটা ভুল আছে একদম প্রথমে। এটা হচ্ছে 4 লাখ কত হবে, এটা বইতে কত আছে দাও তো। 77। 77, হ্যাঁ, এই অ্যামাউন্টটা ভুল আছে। 77 দিয়ে দিলাম, সমস্যা নেই। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের আর্নিং ম্যানেজমেন্টে আশা করা যায় আর কোনো অঙ্ক করা লাগবে না, যতগুলো করাইছি এগুলো করলে যথেষ্ট।